নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমরা গত ক্লাসে হিউম্যান রিপ্রোডাকশনের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ক্লাস করেছিলাম এবং যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে একটা পুরুষ জননতন্ত্রে সেখানে কি কি প্রধান অংশ থাকে, তাদের প্রধান অংশের কাজ কী। আজকের এই ক্লাসে আমরা এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো যে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কীরকম হয়। ডায়াগ্রামের মাধ্যমে বুঝলে আমরা কি বুঝতে পারবো, আমাদের মধ্যে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে যে অ্যাকচুয়ালি স্ট্রাকচার কেমন হয়, তাদের পজিশন কীরকম হয়, সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা তৈরি হবে। তো শুরু করছি আজকের ক্লাস। তো হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলি, যে বা যারা এই চ্যানেল থেকে উপকৃত হয় এবং তোমাদের যদি এই বিষয়বস্তুগুলো ভালো লেগে থাকে, তোমাদের যদি এখানে পড়ানো ভালো লেগে থাকে, তোমরা যদি এখান থেকে উপকৃত হও এক কথায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার নিকটবর্তী বন্ধু বান্ধবী এবং দূরবর্তী বন্ধু বান্ধবীদের অবশ্যই এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো এবং তারাও যাতে এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। তো দেখো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে প্রধান যে জননাঙ্গ বলেছিলাম সেটি হচ্ছে শুক্রাশয়, এবং এখানে দেখো যে শুক্রাশয় রয়েছে আমাদের পুরুষদের ক্ষেত্রে প্রধান দুটো শুক্রাশয় এরকম থাকে, এবং যার মধ্যে আমি বলেছিলাম ডান শুক্রাশয়টা বাম শুক্রাশয়ের থেকে আকারে একটু বড় হয়। তো এবার এই শুক্রাশয় যদি আমরা সেকশন করি, তাহলে আমরা আগের দিন দেখেছিলাম, তোমরা অবশ্যই আগের ক্লাসটা কিন্তু দেখবে, তাহলে আরও ভালো বুঝতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই পুং জনতন্ত্রের ক্লাসটা আগে করে নাও, তারপরে ডায়াগ্রামেটিক্যালি বুঝবে। তো দেখো, শুক্রাশয় যদি আমরা সেকশন দেখি, শুক্রাশয়ের সেকশন আমরা কি দেখতে পেয়েছিলাম, বেশ কিছু নালিকা অবস্থিত। এই যে নালিকাগুলো, এই নালিকাগুলোকে আমরা কি বলেছিলাম, এই নালিকাগুলোকে আমরা বলেছিলাম সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল। এবং এই শুক্রাশয়ের একদম বাইরের দিকে যে স্তরটা পেয়েছিলাম আমরা, সেই একদম শুক্রাশয়ের বাইরের দিকের যে আবরণী, সেই আবরণীর নাম আমি বলেছিলাম, তোমরা আমাকে কমেন্টে জানাও শুক্রাশয়ের একদম বাইরের আবরণীটার নাম কি। এবং এই যে শুক্রাশয়ের যে ভিতরে যে সেমিনিফেরাস নালিকা রয়েছে, সেই শুক্রনালী রয়েছে, সেই শুক্রনালীর সেই শুক্র নালিকাগুলো পরস্পর যুক্ত হয়ে একটা জালিকা তৈরি করে, এবং যেটাকে আমরা কি বলেছিলাম না, যেটাকে আমরা বলেছিলাম রেটি টেস্টিস। এই যে দিস ইজ রেটি টেস্টিস, এখানে দেখো একটা পুরো জালিকা দেখতে পাচ্ছি, এই জালিকার মতো অংশ, এটাকে আমরা বলেছিলাম রেটি টেস্টিস। এবং এই রেটি টেস্টিসগুলো, এই যে জালিকা, পুরো জালিকা সমন্বিত অংশ, এবং এই রেটি টেস্টিসগুলো পুনরায় অনেকগুলো নালিকা দ্বারা নির্গত হয়েছিল, এবং সেই নালিকাগুলো মানে কোন জায়গাটা, মানে হচ্ছে এই জায়গাটা, এখানে দেখো অসংখ্য নালী নির্গত হয়েছে, এবং এই নালিকাটার আমরা নাম দিয়েছিলাম, বা এই নালিকাটার আমরা নাম পেয়েছিলাম ভাষা ইফারেন্সিয়া। এবং এই ভাষা ইফারেন্সিয়াগুলো পরস্পর দেখো একটা মোটা নালিকায় এবং যুক্ত হয়েছে, এবং যে নালিকাটা অত্যন্ত প্যাঁচানো, অত্যন্ত মোটা, এবং এই প্যাঁচানো মোটা নালিকাটাকে আমরা বলেছিলাম এপিডিডাইমিস। এবং এই এপিডিডাইমিসের মধ্যেই শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত থাকে, শুক্রাণু পুষ্টি সংগ্রহ করে এবং সে সক্রিয় হয়। তারপর এই যে মোটা বাঁকানো নালী, যেটা এপিডিডাইমিস, সেটা মানে শুক্রাশয়ের বাইরে বেরিয়ে গেছিলো, এবং যেটা দেখো এখান থেকে শুক্রাশয়ের বাইরে বেরিয়ে গেছে, এটা হচ্ছে ভাস ডিফারেন্স। তাহলে আমরা শুক্রাশয়ের প্রস্থচ্ছেদে দেখলাম যে শুক্রাশয়ের মধ্যে যে লোবিউলসগুলো বা যে প্রকোষ্ঠগুলো রয়েছে, তার মধ্যে বেশ কিছু নালিকা রয়েছে, যে নালিকাগুলোকে আমরা বলছিলাম সেমিনিফেরাস টিউবিউল, যার মধ্যেই প্রকৃতপক্ষে শুক্রাণু উৎপন্ন হয়। এই সেমিনিফেরাস টিউবিউল এরপর পরস্পর যুক্ত হয়ে তৈরি করেছে একটা জালিকার মতো অংশ, যেটাকে আমরা বলছি রেটি টেস্টিস। রেটি টেস্টিসগুলো পুনরায় অনেকগুলো নালী নির্গত করেছে, যেগুলোকে আমরা বলছিলাম ভাষা ইফারেন্সিয়া এরপর পরস্পর যুক্ত হয়ে একটা মোটা নালীতে পরিণত হয়েছে, এবং সেই মোটা নালিকাটাকে আমরা বললাম এপিডিডাইমিস। এবং এই এপিডিডাইমিস আবার একটা পুনরায় মোটা নালীতে দেহের বাইরে, মানে শুক্রাশয়ের বাইরে নির্গত হয়েছে, এবং যেটাকে আমরা বলছিলাম ভাস ডিফারেন্স। দেহের বাইরে নয়, শুক্রাশয়ের বাইরে নির্গত হচ্ছে। তাহলে আমরা এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এপিডিডাইমিস, এবং সেখান থেকে যে নালীটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভাস ডিফারেন্স। যেহেতু শুক্রাশয় দুটো, সেই জন্য ভাস ডিফারেন্স নালীও রয়েছে আমাদের দুটো। তাহলে এই হচ্ছে আমাদের শুক্রাশয়ের একদম অভ্যন্তরীণ স্ট্রাকচার। এবার যদি আমরা দেখি যে তার পজিশন, দেখো পজিশনটা খুব ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শুক্রাশয়। দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে, এটা হচ্ছে আমাদের শুক্রাশয়, এবং শুক্রাশয় থেকে ভাস ডিফারেন্স নির্গত হয়েছে, ভাস ডিফারেন্স চলে এসছে এখানে,
এইখানে চলে এসছে, দেখো একদম, দেখো এখানে এসে এখানে একটা গ্রন্থির সাথে যুক্ত হয়েছে, যে গ্রন্থির সাথে একটা নালী কিন্তু এই ভাস ডিফারেন্স সাথে যুক্ত হয়েছে, এবং সেই গ্রন্থিটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। ক্লিয়ার? সেমিনাল ভেসিকলে আমি বলেছিলাম যে ফ্রুক্টোজ থাকে, যার জন্য আমাদের যে বীর্য বা যে সিমেন তার মধ্যেও আমরা ফ্রুক্টোজ পেয়ে থাকি। তাহলে এতক্ষণ শুক্রাণু আসছিল, এবার আমরা একটা কথা টার্মিনোলজি আমরা ইউজ করব, সেটা হচ্ছে বীর্য বা সিমেন। মানে কি? মানে হচ্ছে শুক্রাণু সহ যখন অন্যান্য গ্রন্থির খরিত বস্তু সেই শুক্রাণুর সাথে এসে যুক্ত হবে, তখন সেটাকে আমরা বলছি বীর্য। তাহলে শুক্রাণু ভাস ডিফারেন্স অব্দি এলো, এরপর সেমিনাল ভেসিকল আছে দুটো গ্রন্থি, সেমিনাল ভেসিকল থেকে খরিত বস্তু যখনই শুক্রাণুর সাথে মিলিত হলো তৈরি হলো বীর্য। এবং এরপর এখানে দেখো, এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার মানে মূত্রথলি, এখানে মূত্র এসে জমা আছে এবং মূত্র এখান থেকে নির্গত হয়ে এই তোমার এই নালীটাতেই দেখো যুক্ত হয়েছে। তার আগে দেখো এখানে একটা অন্য রকমের একটা যে হলুদ রঙের যে একটা গ্রন্থি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। তো প্রোস্টেট গ্রন্থি হচ্ছে মানবদের একটাই রয়েছে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে একটাই প্রোস্টেট গ্রন্থি রয়েছে, এবং তারও খরিত বস্তু কিন্তু তোমার এই বীর্যের সাথে সে যুক্ত এবং বীর্য তৈরি করে, অর্থাৎ বীর্য তৈরিতে কিন্তু প্রোস্টেট গ্রন্থিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং যেটা শুক্রাণুটাকে মানে বীর্যটাকে পিচ্ছিল হতে সাহায্য করে, যাতে শুক্রাণু সহজেই মুভ করতে পারে, সেটাতে সাহায্য করে। এবং এছাড়া আরও দুটো গ্রন্থি আমরা পেয়েছিলাম আগের দিন, সেটা হচ্ছে বাল্বোইউরেথ্রাল গ্রন্থি বা কাউপার গ্রন্থি, যেটা কিন্তু যার ক্ষরণও কিন্তু এই বীর্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তিনটা আমরা গ্রন্থি পাচ্ছি, একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্রন্থি, আর একটা হচ্ছে কাউপার গ্রন্থি। এবং দেখো ওই তিনটে গ্রন্থির ক্ষরণ এই নালীতে এসে যুক্ত হচ্ছে, সেই নালীটা মূত্রনালী থেকে মূত্রথলি থেকে আরেকটা নালী আসছে, দেখো সেই নালীর সাথে যুক্ত হয়েছে এবং তারা একটা কমন নালীতে পরিণত হচ্ছে। এই কমন নালীটাকে বলা হয় মূত্রজনন নালী, কারণ এই নালীটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তোমার শুক্রাণু নির্গত হচ্ছে, এই নালীটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি মূত্রও নির্গত হচ্ছে, যার জন্য এটাকে আমরা কমন নামে কি বলছি, সেটাকে বলছি তোমার মূত্রজনন নালী। অন্যদিকে সেমিনাল ভেসিকল থেকে খরিত বস্তু আসছে, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে খরিত বস্তু আসছে, বাল্বোইউরেথ্রাল গ্রন্থি থেকে খরিত বস্তু আসছে, দিয়ে একটা যে কমন নালী তৈরি করছে, সেই কমন নালীটাকে বলা হয় ইজাকুলেটরি ডাক্ট বা নির্গমন নালী। এই ব্যাপারগুলো কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোমাকে রাখতে হবে। দেখো এখানে স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে এই যে শুক্রাশয় থেকে তোমার এপিডিডাইমিসের মাধ্যমে নির্গত হয়েছে, এই যে শুক্রাশয় থেকে দেখো এপিডিডাইমিস নির্গত হয়েছে, সেটা থেকে ভাস ডিফারেন্স চলে এসছে। একই রকমভাবে এই দিকেও এটা হচ্ছে শুক্রাশয়, এটা হচ্ছে এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স নির্গত হয়েছে। তারপর লক্ষ্য করো এই নালীটা চলে এসছে একটা কমন মূত্রজনন নালীতে, এটা হচ্ছে পেনিস বা সিসনেস স্ট্রাকচার, যেটা সঙ্গমে অ্যাকচুয়ালি সাহায্য করে। এবং আমি বলেছিলাম আগের ক্লাসে যে এই যে সিস্নো বা পেনিস, এটা দু রকমের টিস্যু নিয়ে গঠিত, সেটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা এবং কর্পোরা স্পঞ্জিওসাম। এবং এই শুক্রাণুর একদম বাইরে একটা আস্তরণ থাকে, বাইরে একটা আবরণ থাকে, যেটাকে বলা হয় প্রিপ্রিউস। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পুং জননতন্ত্রের একটা বেসিক স্ট্রাকচার। আশা করছি এই ডায়াগ্রাম থেকে তুমি এই ক্লাসটি বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং তোমার কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।